এই দ্বীপের শেষ শিকারী গোষ্ঠী ওরা। এখনো গাছের ছাল পোশাক হিসেবে পরিধান করে। গাছের পোকা তাদের প্রিয় খাবার। ওদের কাছে বানরের খুলি আছে। ওরা বানর শিকার করে এবং খায়। আমরা যখন বানর শিকার করি তার খুলি বাড়িতে টাঙ্গিয়ে রাখি। এদের মেয়েরা মাছ শিকারে অত্যন্ত পটু। আমাদের জঙ্গলে আপনাদের স্বাগতম। তাদের জনগণনা নেই, তাই তারা তাদের বয়স জানে না, বা তারা এখানে কত দিন ধরে আছে সেটাও তারা জানে না। তারা সাগু খায়, গাছের গুঁড়ি খায়। আর ওদের জীবনযাত্রা কাছ থেকে দেখতে হলে আপনাকে যেতে হবে সুমাত্রা দ্বীপের অনেক গহীনে। তবে আপাতত আপনাদের সেই কষ্ট করতে হচ্ছে না। আমরাই আজ তাদেরকে আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। এরা এমন এক আদিবাসী সম্প্রদায় যারা আজও তাদের পূর্বপুরুষদের ঐতিহ্যকে ধরে রেখেছে। এরা হলো মেন্তাওয়াই উপজাতি। এই ট্যাটু মানে আপনি মেন্তাওই। চলুন প্রবেশ করা যাক ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের গহীন জঙ্গলে। আজকের এই আধুনিক বিশ্বে এমন এক আদিবাসী উপজাতির অস্তিত্ব কল্পনা করাও কঠিন, যারা এখনো ঐতিহ্য মেনে চলে এবং প্রকৃতির সাথে একাত্ম হয়ে সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে জীবনযাপন করে। এখানে কি কিছু অনুভব করতে পারছেন? ওরা প্রকৃতির সন্তান, কিন্তু ওদের কাছে যেতে হলে আপনাকে পাড়ি দিতে হবে কঠিন রোমাঞ্চকর পথ। গাড়ি, সমুদ্র, নৌকা, কাদা পথ, নদী, এ সকল পথেই তারা আমন্ত্রণ জানায়। পর্যটক হিসেবে আপনিও পারেন সেখানে যেতে, তাদের সাথে কয়েকটা দিন কাটাতে। প্রতি বছর বহু পর্যটক তাদের সাথে কিছুদিন বাঁচতে যায়। ছোট্ট কাঠের নৌকা আর আঁকাবাঁকা পাহাড়ি নদী। তারা খুবই অতিথি পরায়ণ, যেমন প্রকৃতিকে ভালোবাসে তেমনি মানুষকেও। জর্জ ও তার পরিবার এই মেন্তাওয়াই জাতিগোষ্ঠীর একটি গ্রামে যাচ্ছেন। নৌকা থেকে নামার পর 2 ঘন্টার ট্রেকিং করতে হয়, কিন্তু সেটা সাধারণ কোনো পথে নয়, জরাজীর্ণ কাদামাখা পথে। প্রতিদিন মেন্তাওয়াইরা এই পথে যাওয়া আসা করে। ওর নাম আমান সাসালি। সে এই গ্রামের প্রধান। এই লম্বা বাড়িগুলোকে তারা উমা বলে ডাকে। আপনি কখনো সেখানে গেলে এই বাড়িতেই আপনাকে থাকতে দেওয়া হবে। মেন্তাওয়াই জাতিগোষ্ঠীর কাছে আগত সকল অতিথি বিশেষ। এই অনুষ্ঠানটি কেবল সম্মান প্রদর্শনের একটি উপায়ই নয়, বরং এটি তাদের সম্প্রদায়ে অতিথিকে স্বাগত জানানোর একটি প্রতীক। এটি হলো ইরু বা অতিথি বরণ এবং সাক্ষাতের অনুষ্ঠান। এর জন্য একটি শূকর এবং একটি মুরগির প্রয়োজন হয়। এরপর রাতে সিকেরের সাথে খাওয়ার একটি অনুষ্ঠান করা হয়। সিকেরে হলো তাদের গ্রাম্য প্রধান বা গুরুকে বলা হয়। তারপর রাতে তুরু নামে একটি নাচের আয়োজন করা হবে। এশিয়ার বুকে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায়। এর অবস্থান ভারত মহাসাগরের বুকে। সুমাত্রা দ্বীপের পশ্চিম উপকূল থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। এই দ্বীপপুঞ্জের নাম মেন্তাওয়াই দ্বীপপুঞ্জ। ধারণা করা হয় মেন্তাওয়াই দ্বীপপুঞ্জ 5 লক্ষ বছর আগে সুমাত্রা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। প্রায় 70টি দ্বীপ নিয়ে গঠিত এই রাজ্যে 4টি প্রধান দ্বীপ রয়েছে: সিবেরুট, সিপোরা এবং উত্তর ও দক্ষিণ পাগাই। তবে এর মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ হল সিবেরুট দ্বীপ, কারণ এখানেই মেন্তাওয়াইদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা সবচেয়ে বেশি টিকে আছে। কিন্তু মেন্তাওয়াইদের খুঁজে পাওয়া এত সহজ নয়। তারা উপকূলের কোলাহল থেকে দূরে দ্বীপের গভীরে ঘন রেইন ফরেস্টের মাঝে বসবাস করে। এই দুর্গম অঞ্চলে পৌঁছানোর জন্য প্রথমে দীর্ঘ নদীপথে মোটরবোট বা হাতে তৈরি ক্যানোতে পাড়ি দিতে হয়। তারপর শুরু হয় ঘন্টার পর ঘন্টা ধরে কাদামাখা পিচ্ছিল পথে পায়ে হাঁটা। ভৌগোলিক বিচ্ছিন্নতায় মেন্তাওয়াদের সবচেয়ে বড় রক্ষা কবচ। হাজার হাজার বছর ধরে এই দুর্গমতার কারণেই তাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা এবং আরাত সাবুলুঙ্গান নামক সর্বপ্রাণবাদী বিশ্বাস বাইরের জগতের প্রভাব থেকে অনেকাংশে মুক্ত থেকেছে।
যেখানে সুমাত্রার মূল ভূখণ্ডে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মিশ্রণ ঘটেছে, সেখানে মেন্তাওয়াইরা নিজেদের জগতে স্বতন্ত্রভাবে বিকশিত হয়েছে। তাদের পরনের পোশাক কিন্তু এখনো গাছের বাকল থেকেই আসে। সাসালি এই গাছের ছাল দিয়ে কৌপিন নামক পোশাক বানিয়ে দেখাবে। প্রথমে গাছের বাকল ছাড়ানোর সুবিধার জন্য তারা সেটিকে ছোট ছোট টুকরা করে নিচ্ছেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে এর উপর দাগ কেটে দেওয়া হচ্ছে। লাঠি দিয়ে পিটিয়ে বাকলটিকে আরো নরম ও নমনীয় করে তোলা হচ্ছে, যাতে এটি সহজে খুলে আসে। এরপর তারা বাকলের শক্ত অংশটি ফেলে দেয়। তারা বাকলটিকে পিটিয়ে আরো পাতলা করে নিচ্ছে। এরপর একটি বিশেষ খাঁজ কাটা যন্ত্র দিয়ে ঘষে সেটিকে মসৃণ করা হচ্ছে। ছাল ছাড়ানোর পর এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করে শুকাতে দেওয়া হয়। নারীরা কঠোর পরিশ্রমী। শিশুরা জাতপাত বোঝে না, সাদা কালো বোঝে না। তারা জানে শুধু বন্ধুত্ব। শেষ কবে এমন দিন কাটিয়েছেন বলতে পারবেন? অথবা আপনার সন্তানদের কাটাতে দেখেছেন? এক জায়গায় মহিলারা রান্না করছে, এখানে পুরুষরা ধূমপান করছে। ওরা ছোটবেলা থেকেই অনেক ধূমপান করে। এখানে আছে আবুদকেরেই। আবুদকেরেই হলো মাঝখানের চিমনি। অবশ্য এখানে তারা রান্নাও করে। প্রত্যেক পরিবারের নিজস্ব উমা আছে। এখানে শুধু তারা বসবাসই করে না, এটি উদযাপনেরও একটি জায়গা। যখন কোনো অনুষ্ঠান বা উৎসব হয় তখন সেগুলো সাধারণত এখানেই হয়, এই উমার ভিতরে। কারণ এগুলো চওড়া এবং প্রশস্ত, একটা বড় হলের মতো। তারা সব জায়গায় বানরের খুলি ঝুলিয়ে রাখে। প্রবেশ পথে শূকর, হরিণ এবং একটি গরুর মাথার খুলি আছে। এই ট্যাটু মানে আপনি মেন্তাওই। এই ট্যাটু প্রথা অনেক আগে থেকেই শুরু হয়েছিল। আমার দাদারও ট্যাটু ছিল। মেন্তাওইদের হয়তো প্রচুর টাকা নেই, তবে আমরা জঙ্গলের কারণেই অনেক ধনী। অনেক কিছু পাই আমরা এই জঙ্গল থেকে, ফল, বড় গাছ, পাতা, সব কিছু। এই গ্রামে একজন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আমরা তাদের দাফন কালচার দেখতে চলেছে। কেউ মারা গেলে তারা সর্বপ্রথম জঙ্গলে যায় কোনো প্রাণী শিকার করতে, বিশেষ করে বানর। তবে তারা আজকে শূকর ধরে এনেছে, এটাই তারা উৎসর্গ করবে। তাদের বিশ্বাস অনুযায়ী প্রথমে তাদের খারাপ আত্মাকে দূরে সরাতে হবে এবং ভালো আত্মাকে ডেকে নিয়ে আসতে হবে। দুষ্ট আত্মাদের তাড়িয়ে দেওয়ার পর ওরা এখন দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছে। ওরা এক ধরনের ফুল জাতীয় গাছ নিয়েছে। এই গাছ থেকে ওরা তেল বের করবে। তারপর সেই তেল ওরা নিজেদের মাথার পেছনে লাগাবে। এটা ভালো আত্মাদের ঘরে এবং উপস্থিত সকলের মধ্যে ফিরিয়ে আনার একটা উপায়। তারা মৃত ব্যক্তিকে তাদের বসতি থেকে দূরে জঙ্গলে মাটিতে পুঁতে রাখে, কারণ তারা বিশ্বাস করে সবাইকে আবার প্রকৃতিতে ফেরত যাওয়া উচিত। জানা যায় মেন্তাওয়াইরা এই দ্বীপে 500 খ্রিস্টপূর্বাব্দ থেকে বসবাস করে আসছে। এখানকার জীবন মানেই প্রকৃতি, আর মেন্তাওয়াইরা বিশ্বাস করে যে এই জঙ্গলই তাদের পূর্বপুরুষদের আত্মার বাসস্থান। তাদের এই বিশ্বাস আরাত সাবুলুঙ্গান নামে পরিচিত। তারা পূর্বপুরুষদের আত্মার অলৌকিক শক্তির সাথে সংযোগ স্থাপন করে। তাদের গায়ের ট্যাটুর এক একটি অর্থ আছে। বুকের এই ট্যাটুর নাম ডুরুক্তাত। এটি তীর এবং ধনুককে নির্দেশ করে। বাহুর এটি বেতগাছের লতাপাতাকে নির্দেশ করে। হাতের এটি মাছ ধরার বড়শি। উরু আর পিছনের ট্যাটু আমাদের ঘর উমার প্রতীক, আর পিঠের এটি ভারসাম্যের প্রতীক। এখন সময় তাদের অদ্ভুত এক প্রিয় খাবারের সন্ধানে বের হওয়ার। সাগু গাছের পোকা তাদের অত্যন্ত প্রিয়। তবে তার আগে আপনাদের জানাই, যদি আপনারা একদম কাছ থেকে তাদের জীবনযাপন দেখতে চান তবে অবশ্যই সেখানে যেতেই হবে। চাইলে আপনিও কিন্তু যেতে পারেন। যাওয়ার প্রসেসটা ছোট করে বলে দিচ্ছে।
প্রয়োজনীয় কাগজপত্র যেমন ভিসা সংগ্রহ করে আপনাকে ঢাকা থেকে ফ্লাইট যোগে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার রাজধানী পাদাং শহরে পৌঁছাতে হবে। তবে যেহেতু সরাসরি কোনো ফ্লাইট নেই, তাই কুয়ালালামপুর বা জাকার্তার মতো শহরে ট্রানজিট নিতে হবে। পাদাং হলো এই যাত্রার মূল প্রবেশদ্বার, যেখান থেকে আপনাকে সিবেরুটের উদ্দেশ্যে একটি ফেরি ধরতে হবে। এই ফেরি সপ্তাহে মাত্র 2-1 বার চলাচল করে এবং প্রায় 10 ঘন্টার একটি রাতের সমুদ্র যাত্রা শেষে আপনাকে দ্বীপে পৌঁছে দেবে। সিবেরুটে পৌঁছানোর পর আপনার আসল অ্যাডভেঞ্চার শুরু হবে। সেখানে একজন নির্ভরযোগ্য স্থানীয় গাইড ঠিক করা অপরিহার্য, কারণ তিনি আপনার প্রয়োজনীয় অনুমতিপত্র সংগ্রহ করবেন এবং তিনি জঙ্গলের পথ চেনেন। এরপর সেই গাইডের সাথে একটি ছোট মোটর বোট বা ক্যানোতে করে নদীপথে 2 ঘন্টা এবং সবশেষে জঙ্গলের কাদামাটির ভিতর দিয়ে 2 ঘন্টা পায়ে হেঁটে দুর্গম পথ পাড়ি দিলেই আপনি মেন্তাওয়াইদের গ্রামে পৌঁছাতে পারবেন। এতে আপনার খরচ হতে পারে 1,20,000 থেকে 1,90,000 টাকা। আর যারা এত কষ্ট করে যেতে চান না, তারা আবার চলুন আমার সাথে ভিডিওতেই আবার জঙ্গলে প্রবেশ করা যাক। সাগু দক্ষিণ পূর্ব এশিয়ার এক ধরনের পাম গাছ এবং মাত্র একটি গাছের কাণ্ড দিয়েই একটি পরিবার কয়েক মাস চলতে পারে। এটাই মেন্তাওয়াইদের জন্য সবচেয়ে মূল্যবান প্রক্রিয়াগুলোর মধ্যে একটি। এভাবেই তারা সাগু তৈরি করে। পুরুষরা গাছের অর্ধেক অংশ প্রক্রিয়াজাত করার জন্য নিয়ে যায়, বাকি অর্ধেক পোস্তে দেওয়া হয়, কিন্তু তা নষ্ট হয় না, কারণ এটি আরেকটি খুব গুরুত্বপূর্ণ খাদ্য উৎসকে আকর্ষণ করে। তা হলো শুঁয়ো বা গুবরে পোকা। এটি তাদের প্রোটিনের চমৎকার উৎস। তারা একটি সাগু গাছ খুঁজে পেয়েছে। এখন তারা এটি কেটে দেখবে ভেতরে কোনো লার্ভা বা পোকা আছে কিনা। যদিও এদেরকে পোকা বলা হয়, আদতে এরা পাম উইভিল নামক এক ধরনের গুবরে পোকার লার্ভা। মা পোকা সুস্থ সাগু গাছে প্রায় 200টি ডিম পাড়ে, যা গাছটিকে দুর্বল করে ফেলে এবং একসময় গাছটি মরে যায়। লার্ভাগুলো গাছের ভেতরটা খেতে থাকে। ফিরে আসার পরেই রান্নার প্রক্রিয়া শুরু হয়ে গেল। একসাথে এতগুলো পোকা সচরাচর দেখা যায় না, একটা কাঠিতে অনেকগুলো। সাগু পানির সাথে মেশানো হয় যতক্ষণ না এর শ্বাস থেকে আটা আলাদা হয়ে যায়। বাড়তি অংশটুকু ফেলে দেওয়া হয় এবং বাকি গুঁড়োটা অবশেষে নিচে জমে যায়, যেখানে এটি গাজন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। প্রস্তুত হয়ে গেলে এটি সংগ্রহ করে শুকানো হয়। সবশেষে এটিকে শৈল্পিকভাবে পাম পাতায় মুড়ে খোলা আগুনের উপর রান্না করা হয়। মহিলারা সাধারণত মাছ ধরে থাকেন। বাড়িতে খাবার শেষ হলেই তারা মাছ ধরতে আসে। এই মাছ শিকারে তারা খুবই পারদর্শী। এই গাছের ডাল থেকে ছাল ছাড়ানো হচ্ছে, কারণটা হলো এটি বিষাক্ত, আর শিকারের জন্য এই বিষই প্রয়োজন। এটি রাগি বা লাঙ্গি নামের একটি গাছ, খুবই বিপজ্জনক বিষ। নিমেষেই শূকর, হরিণ, বানর এমনকি মানুষও শেষ করে দিতে পারে। যখন প্রয়োজন হয় শুধু তখনই আমরা শিকার করি। আমরা যখন বানর শিকার করি তার খুলি বাড়িতে টাঙ্গিয়ে রাখি। আমরা যখন পরে আবার জঙ্গলে খাবার খুঁজতে বের হই, ওই খুলিগুলোর কাছে প্রার্থনা করি যেন জঙ্গলে আমরা সাহায্য পাই। বিষাক্ত তীর দিয়ে শিকার করাই মেন্তাওয়াইদের শিকার ধরার একমাত্র উপায় নয়, তারা ফাঁদ পাতাতেও ওস্তাদ। একটা বুনো শূকরের চলার পথের চিহ্ন খুঁজে পেয়ে মেন্তাওয়াইরা দ্রুত প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে এবং একটি পায়ের ফাঁদ তৈরি করার জন্য সেগুলো কেটে নেয়। যখন প্রাণীটি ফাঁদে পা দেয়, তখন গাছটি দ্রুত আগের জায়গায় ফিরে আসে এবং শূকরের পায়ে আটকে যায়। ফাঁদটি কাজ করছে কিনা তা যাচাই করার পর এটি আবার সেট করা হয় এবং ছদ্মবেশে ঢেকে দেওয়া হয়। এই ফাঁদটি 2 সপ্তাহ পর আবার পরীক্ষা করা হবে, যাতে মানুষের গন্ধ মিলিয়ে যায় এবং একটি বুনো শূকর ধরার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। এই উপজাতির থেকেও বেশি রোমাঞ্চকর ভিডিও দেখতে চাইলে পেনান উপজাতির এই ভিডিওতে ক্লিক করতে পারেন। ভালো থাকবেন, আবার দেখা হবে।